নমস্কার বন্ধুরা, আমি সঞ্জিত সরকার আর তোমরা দেখছো সঞ্জিত স্টাডি সেন্টার। আজকের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে ক্লাস 9 অর্থাৎ নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য। সামনেই তোমাদের প্রথম ইউনিট টেস্ট পরীক্ষা, আর প্রথম ইউনিট টেস্টের গুরুত্বপূর্ণ বিষয় ইতিহাস নিয়ে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। এবং আমি তোমাদের সামনে যে প্রশ্নগুলো দেখিয়ে দিব, এই প্রশ্নগুলো শুধুমাত্র তোমাদের প্রথম ইউনিট টেস্টের জন্যই নয়, তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য কিন্তু সমানভাবে গুরুত্বপূর্ণ। অর্থাৎ প্রথম ইউনিট টেস্টের জন্য তোমরা যদি সঠিকভাবে এই প্রশ্নগুলো রেডি করে রাখো, তাহলে তোমরা ফাইনালের জন্য কিন্তু এক ধাপ এগিয়ে গেলে। আমি বইয়ের সাহায্যে তোমাদের ইম্পর্টেন্ট প্রশ্নগুলো দেখিয়ে দিব, বেশ কিছু উত্তরও দেখিয়ে দিব। শুধুমাত্র 2 নম্বর মান বা 4 নম্বর মান বা 8 নম্বর মান এটা নয়, 1 নম্বরের প্রশ্নও কিন্তু দেখিয়ে দিব। তাই ভিডিওটি একটু বড় হতে পারে, তাই সম্পূর্ণ ভিডিওটি না কেটে দেখো, উপকার কিন্তু অবশ্যই পাবে। আর একটা কথা মাথায় রাখবে, ইতিহাস পড়ার সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় কি বলতো, পাঠ্য বইটাকে খুঁটিয়ে পড়তে হবে। তারপরে তোমরা অবশ্যই বড় প্রশ্নগুলো ভালো করে পড়বে। 8 নম্বর মানের প্রশ্নগুলোকে 8 নম্বর মানের প্রশ্ন পড়লেই কিন্তু অনেকাংশে 4 নম্বরের প্রশ্ন হয়ে যায়, আর 4 নম্বর পড়লেই 2 নম্বর হয়ে যায়। আর 8, 4, 2 যখন তোমার নখদর্পণে, তখন দেখবে 1 নম্বরের প্রশ্নগুলো অধিকাংশই তোমাদের হয়ে যাচ্ছে। তো এই ভিডিওতে যে প্রশ্নগুলো আমি দেখাচ্ছি, সেই প্রশ্নগুলো অবশ্যই গুরুত্ব সহকারে প্র্যাকটিস করবে আর ভালো করে লক্ষ্য রাখবে। তোমরা মনে হতে পারে প্রশ্ন বেশি, প্রশ্ন কিন্তু বেশি না, প্রশ্নগুলো একটু বোঝার চেষ্টা করো। 8 নম্বরের যে প্রশ্নগুলো রয়েছে, সেখান থেকে 4-এর অংশগুলো আসছে। ইম্পর্টেন্ট পয়েন্টগুলো 2 নম্বরের ক্ষেত্রে কাজ করছে, ওখানকার লেখাগুলো 1 নম্বরের ক্ষেত্রে কাজ করছে। খুব বেশি প্রশ্ন মনে হতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি একটু ভালো করে ঠান্ডা মাথায় দেখবে, প্রশ্ন কিন্তু বেশি নয়। আর যে প্রশ্নগুলো দেওয়া রয়েছে, এই প্রশ্নগুলো কিন্তু প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ। ভিডিওটা শেষ অবধি না কেটে দেখো। আর হাতের সামনে বই থাকলে বইয়ে তোমরা দাগিয়ে নাও। তোমরা যে কোনো বইকে ব্যবহার করতে পারো, বা তোমরা নোটস করতে পারো, বা তোমরা খাতার মধ্যে লিখেও নিতে পারো। এই প্রশ্নগুলো ভালো করে রেডি করে গেলে এখান থেকে তোমরা কমন পাবে। তো চলো আর দেরি করবো না, সরাসরি মূল ভিডিওতে প্রবেশ করি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে তোমরা তোমাদের মতামত জানাবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেওয়া নোটিফিকেশন বেল আইকনটিকে ক্লিক করে রাখবে পরবর্তী আপডেট পাওয়ার জন্য। তো চলো শুরু করা যাক আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটিকে। বন্ধুরা, তোমাদের নবম শ্রেণীর ইতিহাস বিষয়ের প্রথম অধ্যায় ফরাসি বিপ্লবের কয়েকটি দিক, এই অধ্যায় থেকে তোমরা যে প্রশ্নগুলো গুরুত্ব সহকারে পড়বে, প্রথমে তোমরা 8 নম্বরের প্রশ্নগুলো দেখে নাও। প্রথমেই ফরাসি বিপ্লবের সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক কারণ। এই প্রশ্নটা একটা বেসিক প্রশ্ন। এই প্রশ্নটা পড়লে কিন্তু এই অধ্যায়ের অনেকাংশ প্রশ্নের উত্তর তোমাদের হয়ে যাবে। প্রশ্নের উত্তরটি বড় রয়েছে। প্রত্যেকটি কারণ, সামাজিক কারণ হোক, অর্থনৈতিক কারণ হোক, রাজনৈতিক কারণ হোক, এর উপর ভিত্তি করে অনেকাংশের প্রশ্ন হবে। প্রথমে সামাজিক কারণ যখন তোমরা পড়বে, এখানে কিন্তু ফরাসি সামাজিক বৈষম্য তোমরা দেখতে পাবে। ফরাসি সমাজ কটি ভাগে বিভক্ত ছিল? 3টি ভাগে। প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী। প্রথম শ্রেণীর ভিতরে যাজকরা ছিল, দ্বিতীয় শ্রেণীর ভিতরে অভিযাত্রা ছিল, তৃতীয় শ্রেণীর ভিতরে কিন্তু ব্যবসায়ী, বুদ্ধিজীবী, কৃষক, শ্রমিক, সাকুলত, অনেক অংশের লোকেরা ছিল। তো এই পার্টটা কিন্তু গুরুত্বপূর্ণ পার্ট। এখানে সামাজিক কারণ হিসাবে কিন্তু যদি বলে সামাজিক কারণ লেখো, তাহলে তোমার কিন্তু এই 3টা শ্রেণীর কথা ঠিকঠাক করে উল্লেখ করে দিলেই হয়ে যাবে। কিন্তু এই পার্টটা একটু ডিটেলসে তোমাদের পড়তে হবে। 4 নম্বরে কিন্তু প্রত্যেকটা সম্প্রদায় যে রয়েছে, সম্প্রদায়গুলো একটু ভালো করে পড়তে লাগবে। মানে একই প্রশ্ন কিন্তু ঘুরে ফিরে তোমাদের পড়তে হবে। এই সামাজিক কারণটা পড়লে তোমাদের বেসিক নিড মাথায় চলে আসলো, এবার একটু ডিটেলসে পড়ে রাখলে অ্যান্সার কিন্তু হয়ে যাবে। এরপরে থাকলো অর্থনৈতিক কারণ, এটাও খুব গুরুত্বপূর্ণ। এবং তারপরে রাজনৈতিক কারণ। আমি উত্তরগুলো তোমার সামনে দেখিয়ে দিচ্ছি, খুব সুন্দর করে পড়ে নিবে, পড়ে নিজেদের মতো তোমরা কিন্তু লিখতে পারবে। এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ রয়েছে। এরপরেই যেটা প্রশ্ন পড়বে তোমরা, সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, অনেকাংশ স্কুলে কিন্তু এই প্রশ্নটি আসবে, ফরাসি বিপ্লবে দার্শনিকদের ভূমিকা আলোচনা করো, বা ফরাসি বিপ্লবে দার্শনিকদের প্রভাব আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবার এই প্রশ্ন তোমাদের ভালো করে পড়তে হবে দার্শনিকদের। এবার দার্শনিকদের মন্তেস্কুর লেখা 2টা গ্রন্থের নাম পড়ো, অবশ্যই গুরুত্বপূর্ণ। মন্তেস্কু দিয়ে তোমাদের 2 নম্বরের টিকা বলতে পারে। এবার দেখো, মন্তেস্কুর লেখা গ্রন্থ দ্য স্পিরিট অফ লজ, তারপরে তোমাদের যেটা রয়েছে দ্য পার্সিয়ান লেটার্স। এবার এই গ্রন্থগুলোতে কি বলা হয়েছিল, এই পার্টগুলো তোমাদের পড়তে হবে। ভলতেয়ারের লেখা 2টা গ্রন্থের নাম কি, এগুলাই আবার কিন্তু 1 নম্বরের তোমাদের ছোট প্রশ্ন হিসেবে থাকবে। এগুলা কিন্তু প্রত্যেকটা আমি জায়গা দাগিয়ে দিয়েছি। বড় প্রশ্নগুলো পড়লে ছোট প্রশ্নের অনেকাংশের উত্তর তোমাদের কিন্তু হয়ে যাবে। রুশো কিন্তু গুরুত্বপূর্ণ ক্যারেক্টার, যাকে ফরাসি বিপ্লবের জনক বলা হয়। হ্যাঁ, এর লেখা 2টা গ্রন্থ সামাজিক চুক্তি এবং অসাম্যের সূত্রপাত, কি বলা হয়েছিল এই গ্রন্থগুলোতে, এই পার্টটা পড়লেই তোমাদের 2 নম্বর 4 নম্বরের ক্ষেত্রে কিন্তু অনেকাংশ সাহায্য করবে, 1 নম্বরে কিন্তু অনেকাংশ সাহায্য করবে। ডেনিস দিদিরো দা এলামবার্ট, এরা কি করেছিল, 35 খণ্ডে একটি বিশ্বকোষ সংকলন করেছিল। দেখো, আমি প্রত্যেকটা জায়গা তোমার দাগিয়ে দিয়েছি। ফিজিওক্র্যাট গোষ্ঠী, ফিজিওক্র্যাট কারা ছিল, একটা অর্থনীতিবিদ গোষ্ঠী। এই গোষ্ঠীর একজন উল্লেখযোগ্য ব্যক্তিত্ব হচ্ছে কুয়েসনে। তারপর দার্শনিকদের ভূমিকার মূল্যায়ন, এই দার্শনিকদের পক্ষে কারা কারা ছিল, রাইকার, তেইন, এরা। বিপক্ষে কে ছিলেন, ডেভিড থমসন। তোমরা এটা একদম সুন্দর করে কিন্তু পড়ে নিতে পারবে এই প্রশ্নটিকে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নটি। এরপর বিপ্লবের যুগে ফরাসি সংবিধান সভার কার্যাবলী, এটা কিন্তু 4 নম্বরে আসতে পারে, 2 নম্বরে আসতে পারে, খুবই গুরুত্বপূর্ণ। 8 নম্বরে আসতে পারে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি উত্তর সহকারে তোমাদের দেখিয়ে দিচ্ছি।
দেখে নাও, যাদের যাদের বই নেই তারা কিন্তু এখান থেকে উত্তরটা কিন্তু পড়ে নিতে পারবে, অবশ্যই পড়ে নিতে পারবে। এই অবধি রয়েছে উত্তরটি, মন্তব্য অবধি। এরপরে জ্যাকোবিন শাসন এবং সন্ত্রাস শাসন, এই পাঠটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পাঠ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 4এও আসতে পারে, 8এও আসতে পারে, 2এও আসতে পারে। মানে সন্ত্রাসী শাসন এবং সন্ত্রাসী শাসনের ফলাফল বা গুরুত্ব তোমাদের কিন্তু খুব ভালো করে পড়তে হবে এই প্রশ্নটিকে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। এই মূল্যায়ন এই অবধি হচ্ছে তোমাদের উত্তরটা। লাল সন্ত্রাস কি, মহাসন্ত্রাস কি, তো এই জায়গাগুলো কিন্তু 2 নম্বরের জন্য আবার আসতে পারে। আর লাস্ট যেটি দেখবে, ফরাসি বিপ্লবের প্রভাব সম্পর্কে আলোচনা করো, প্রভাব বা ফলাফল। তো এই অবধি তোমাদের উত্তরটা। এবার 4 নম্বরের জন্য তোমরা যেটা পড়বে, পূর্বতন সমাজ বা অসিয়ারিজম, এটা 2 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ। উত্তরটা তোমরা দেখে নাও। এবার ফ্রান্সে ভ্রান্ত অর্থনৈতিক জাদুঘর কেন বলা হয় ফ্রান্সকে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি। উত্তরটা তোমরা কিন্তু এত দূর অবধি পেয়ে যাচ্ছ। এবার ফ্রান্সের কর ব্যবস্থা, মানে বৈষম্যমূলক কর ব্যবস্থা, ফ্রান্সে যে বিভিন্ন ধরনের কর ছিল, সেই করগুলো তোমাদের কিন্তু এখানে পড়তে হবে। উত্তরটা তোমরা দেখে নাও। আবার এখানে 4 নম্বর প্রশ্নটা থাকো, ফরাসি বিপ্লবের পূর্বে ফ্রান্সের সমাজ কটি সম্প্রদায় বিভক্ত ছিল, সেগুলি কি কি? সম্প্রদায়গুলির সংক্ষিপ্ত পরিচয় দাও, যেটা তোমরা সামাজিক কারণে পড়েই ফেললে আগে। প্রথম সম্প্রদায়, দ্বিতীয় সম্প্রদায়, তৃতীয় সম্প্রদায়, সেটাই কিন্তু লেখা আছে। তো এটা না পড়লেও চলবে, সামাজিক কারণ পড়লেও কিন্তু হয়ে যাবে। এইবার যেটা পড়তে হবে, ডিটেলসে পড়তে বললাম না, যে প্রথম সম্প্রদায়ভুক্ত যাজকদের পাঠটা পড়তে হচ্ছে। এখানে উত্তরটা তোমরা দেখে নাও, উত্তর তোমায় দেখিয়ে দিচ্ছি আমি। এরপরে তোমাদের দ্বিতীয় সম্প্রদায় তোমাদের পড়তে হচ্ছে। এই উত্তরটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমাদের কাছে যদি অন্য কোনো বই থেকে থাকে বা নোটস থেকে থাকে তোমরা পড়তে পারো অবশ্যই। আর এই তৃতীয় সম্প্রদায় কিন্তু খুব গুরুত্বপূর্ণ, বা থার্ড স্টেট হিসাবে কিন্তু আসতে পারে এই প্রশ্নটি, বুঝতে পেরেছো? খুবই গুরুত্বপূর্ণ। এই যে থার্ড স্টেট এখানে দিয়ে দেওয়া হয়েছে, তোমরা ভালো করে পড়বে এই পার্টটা। এত দূর অব্দি কিন্তু আসতেছে উত্তরটা। এবার এই প্রশ্নটি কিন্তু এরকম বলতে হবে, প্রাক বিপ্লব ফ্রান্সের সামাজিক কাঠামোর বিবরণ দাও। এখানে কিন্তু প্রথম সম্প্রদায়, দ্বিতীয় সম্প্রদায়, তৃতীয় সম্প্রদায় তোমাদের উল্লেখ করতে হবে একসাথে, বুঝতে পেরেছো? এটা 8 বা 4 গুরুত্বপূর্ণ রয়েছে। দৈব রাজতন্ত্র বলতে কি বোঝো? ফরাসি রাজতন্ত্র কি দৈব রাজতন্ত্র ছিল? এটা 2 নম্বরের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ আছে। 4এও কিন্তু আসতে পারে, একটু দেখে রাখবে জাস্ট। অতটা গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এটি নয়। এখানে কিন্তু বিভিন্ন উক্তিগুলো পাচ্ছ, যে আমি রাষ্ট্র কে বলেছে, আমি যা ইচ্ছা করি তাই আইন, এই পাঠগুলো কিন্তু অবশ্যই 1 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে, বোঝা যাচ্ছে? এবার অভিজাত বিদ্রোহ কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। অভিজাত বিদ্রোহ এটা তোমাদের পড়তে হবে। এই হচ্ছে অভিজাত বিদ্রোহ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপরে তোমরা যেটা দেখবে, খুবই গুরুত্বপূর্ণ যে প্রশ্নটি, 2এও আসতে পারে, 4এও আসতে পারে, টেনিস কোর্টের শপথ কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে। উত্তর সহকারে দিয়ে দেওয়া হয়েছে তোমাদের টেনিস কোর্টের শপথ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, একটু দেখে রাখবে তোমরা এই প্রশ্নটি। এরপরে বাস্তিল দুর্গের পতন বা বাস্তিল দুর্গের পতনের গুরুত্ব, এটা একসঙ্গে এই উত্তরটা তোমরা পড়বে। বাস্তিল দুর্গের পতন খুবই কুখ্যাত একটি দুর্গ ছিল। এই বাস্তিল দুর্গ তোমরা কিন্তু অবশ্যই ভালো করে পড়বে। এই ফলাফল বা এই যে গুরুত্ব বা স্বৈরাচারী রাজতন্ত্রের প্রতীক কোনটাকে বলা হতো, এই বাস্তিল দুর্গকে বলা হতো। এর গুরুত্ব কিন্তু ভালো করে তোমাদের পড়তে হবে। এই একই প্রশ্ন কিন্তু একটু করে দেখতে হবে তোমাদের, পরপর 2টো প্রশ্ন দেওয়া রয়েছে, এই প্রশ্নটা তোমাদের কিন্তু ভালো করে পড়তে হবে। এরপরে ফ্রান্সের জাতীয় সভা বা ন্যাশনাল অ্যাসেম্বলি, খুবই কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন একটি। 4এও আসতে পারে, 2এও আসতে পারে এই প্রশ্নগুলো আমি 2এও দাগিয়ে দিয়েছি। এরপরে ফ্রান্সের ইতিহাসে 1789 খ্রিস্টাব্দে 4ই আগস্ট কেন গুরুত্বপূর্ণ, বুঝতে পারছো? এই যে প্রশ্নটা রয়েছে, এই প্রশ্নটা কিন্তু 2-এর জন্য বেশি গুরুত্বপূর্ণ। 2-এর জন্য, এখানে 4-এ দাগিয়ে দিয়েছি যাতে তোমরা একটু ডিটেলসে পড়ে রাখতে পারো। এটা 2-এর জন্য গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটা বেশি গুরুত্বপূর্ণ। মানুষ নাগরিকের অধিকার ঘোষণাপত্র বা ব্যক্তি নাগরিক অধিকার ঘোষণাপত্র, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে। এই প্রশ্নটি দেখে নাও, এই প্রশ্নের উত্তর অতটুকু অবধি। এরকম সন্ত্রাসের রাজত্ব, এই পার্টটাকে তোমরা 8 নম্বরে দিয়ে দিয়েছি, এটা আমরা এখানে দাগিয়ে দিয়েছি, যাতে তোমাদের অসুবিধা না হয় যদি 8-এর প্রশ্ন 4-এ আসে। এই প্রশ্নটা না করলেও চলবে, তোমরা 8 নম্বরের প্রশ্নটা যদি পড়ে নাও। রোবোস্পিয়ার, এটা 2 নম্বরের জন্য অবশ্যই দেখে রাখবে, গুরুত্বপূর্ণ ক্যারেক্টার। অনেক স্কুলে কিন্তু টিকামূলকভাবে 4 নম্বরও দিয়ে দেয়। এই রোবোস্পিয়ারের পার্টটা তোমরা কিন্তু অবশ্যই দেখে রাখবে, এত অব্দি প্রশ্ন। এরপরে ফরাসি বিপ্লবে নারীদের ভূমিকার বিবরণ দাও। নারীদের ভূমিকা কি ছিল, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ফরাসি বিপ্লবে নারীদের ভূমিকা। এই অবধি আসছে উত্তরটি। আর ফরাসি বিপ্লবের ফলাফল, এটা তোমরা কিন্তু আগেই পড়ে নিচ্ছ। ওই যেটা প্রশ্ন আমি 8 নম্বরে দিয়েছি, সেটা আমি আবার 4 নম্বরে দিয়েছি। অনেক প্রশ্ন কিন্তু 8-এর প্রশ্ন কিন্তু 4-এর সঙ্গে রিলেটেড রয়েছে।
তোমরা দেখতেই পাচ্ছ নিশ্চয়ই। এই উত্তরটা দ্রুপ দিয়ে আসবে। এবার দেখো 2 নম্বরের প্রশ্ন, কে ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতি জাদুঘর বলেছেন? অ্যাডাম স্মিথ বলেছিলেন। কেন বলেছিলেন দেখে নাও। রাজনৈতিক কারাগার কাকে বলা হয়, কেন বলা হয়? ফরাসি বিপ্লবে ফ্রান্সের কয়েকটি পরোক্ষ করের নাম এবং প্রত্যক্ষ করের নাম। প্রত্যেকটা কর সম্বন্ধে পড়তে হবে। এরকম বলতে পারে ফরাসি বিপ্লবের কর ব্যবস্থার পরিচয় দাও, 8 নম্বরে দিয়ে দিল। তাহলে প্রত্যেকটা করকে তোমরা যদি লিখে আসো পয়েন্ট করে করে, তাহলে কিন্তু উত্তর হয়ে গেল। এ ধর টেইলি, ক্যাপিটেশন, ভিংটিএমএ, টাইথ, করভি, এই পার্টগুলো পড়তে হবে। সস বা সেন্স বা শপার বা শ্যাম্পাট কি? ইন্টেন্ডেন্ট কারা ছিলেন? ফরাসি বিপ্লব পূর্বে ফরাসি সমাজ কটি শ্রেণীতে বা কটি স্টেটে বিভক্ত ছিল? ওই প্রথম সম্প্রদায়, দ্বিতীয় সম্প্রদায়, তৃতীয় সম্প্রদায়, একই প্রশ্নের উত্তর। প্রথম সম্প্রদায় কারা, দ্বিতীয় সম্প্রদায় কারা, তৃতীয় সম্প্রদায় কারা? এই প্রশ্নগুলো তোমরা বড় প্রশ্নই পড়ে রাখতেছো, জাস্ট দিয়ে রেখেছি জাস্ট আমি। এই বড় প্রশ্ন বলেই ছোট প্রশ্নগুলো হয়ে যাচ্ছে। বুর্জোয়া কাদের বলা হয়? তৃতীয় সম্প্রদায়ভুক্ত মধ্যবিত্তরা, এটা একই প্রশ্ন, সাকুলত। ওই বড় প্রশ্ন বললে তোমরা এই পার্টগুলো পেয়ে যাবে। অসিয়ারিজম বলতে কি বোঝো? 4 নম্বরের প্রশ্ন বললে অসিয়ারিজম তোমরা দেখালাম চলে আসবে। অভিজাত বিদ্রোহ, এগুলো সবই কিন্তু তোমাদের 4 নম্বরে দেওয়া আছে। সেই প্রশ্নগুলো আমি আবার 2 নম্বর দেখিয়ে দিচ্ছি। আমি দাগিয়ে রেখেছি এই কারণে, যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয়। ওই বড় প্রশ্নগুলো পড়লে এই প্রশ্ন হয়ে যাবে, অধিকাংশ প্রশ্নের উত্তর হয়ে যাবে। ফরাসি বিপ্লবকে বুর্জোয়া বিপ্লব বলা হয় কেন? এবার এখানে দেখে না, প্রত্যেকটা ক্যারেক্টার মন্তেস্কু, ভলতেয়ার, রুশো, এটা কিন্তু দার্শনিকদের ভূমিকায় বলে দিলাম তখন। ওই একই প্রশ্ন, তোমরা এটা না পড়লেও চলবে। ওই বড় প্রশ্নটা বললে তোমরা কিন্তু এখান থেকে 1 নম্বর 2 নম্বর প্রশ্ন উত্তর করতে পারবে। মন্তেস্কু, ভলতেয়ার, রুশো, ফরাসি বিপ্লব জনক কাকে বলা হয়? রুশোকেই বলা হয়। বোঝা যাচ্ছে? ডেনিস দিদরত অ্যালামবার্ট, এটা প্রত্যেকটা পাঠ কিন্তু ওই দার্শনিকদের ভূমিকার মধ্যে রয়েছে। ফিজিওক্র্যাটসও কিন্তু দার্শনিকদের ভূমিকার মধ্যে রয়েছে। এই গোটা পাঠটা দার্শনিকদের ভূমিকা বললে এই গোটা পৃষ্ঠাটা আমাদের হয়ে গেল। টেনিস কোর্টের শপথ বলতে কি বোঝায়? এটা তোমরা 4 নম্বরে পড়ে ফেলছো, ওটা পড়লে এখান থেকে তোমরা 2 নম্বর করতে পারবে। লেতার দ্য ক্যাসে কি? বাস্তিল কি? 1799 খ্রিস্টাব্দের 14 জুলাই কেন গুরুত্বপূর্ণ? বাস্তিল দুর্গের পতনের পাঠটা পড়লেই কিন্তু তোমরা, বা বাস্তিল দুর্গটা পড়লে তোমাদের কিন্তু এই উত্তরগুলো হয়ে যাবে। মানে বেশিরভাগ প্রশ্নই কিন্তু তোমাদের বড় প্রশ্ন থেকেই কিন্তু দেওয়া হচ্ছে 2 নম্বর প্রশ্নগুলো। প্যারিস কমিউন কি? মহাতঙ্ক কি? সাসপেন্সিভ ভিটো কি? মানুষ নাগরিকের অধিকার ঘোষণা বলতে কি বোঝায়? এই পাঠগুলো গুরুত্বপূর্ণ। এই যে মানসিক নাগরিক অধিকারের ঘোষণাপত্রকে পুরাতন তন্ত্রের মৃত্যু পরোয়ানা কেন বলা হয়? তারপরে সিভিল কনস্টিটিউশন অফ দ্য ক্লার্জি কি? অ্যাসাইনেট কি? রাজতন্ত্রের শোভাযাত্রা কাকে বলে? ব্রান্সউইক ঘোষণা কি? কোন ঘটনাকে দ্বিতীয় ফরাসি বিপ্লব বলেছেন? পিলনিজদের ঘোষণাপত্র কি? কোন ঘটনা সেপ্টেম্বর হত্যাকাণ্ড নামে পরিচিত? জ্যাকোবিন কাদের বলা হয়? জ্যাকোবিন তোমরা কিন্তু 8 নম্বরে পড়ে রাখছো। জিরোন্ডিন কারা? জ্যাকোবিন এবং জিরোন্ডিনদের 4 নম্বরে অনেক স্কুলে কিন্তু প্রশ্ন আসে। মার্কস কারা ছিলেন? জাতীয় মহাসভা বা ন্যাশনাল কনভেনশন কি? সন্ত্রাসের রাজত্ব বলতে কি বোঝো? এটা কিন্তু তোমরা বড় প্রশ্নে পড়ছো। এই সন্ত্রাসের 2জন পরিচালকের নাম কি? সবই ওই বড় প্রশ্ন বলে পেয়ে যাবে। জননিরাপত্তা কমিটি কি? সন্দেহের আইন কি? রোবসপিয়ার কে ছিলেন? যে 4 নম্বরের প্রশ্ন, লাল সন্ত্রাস বলতে কি বোঝো? রোবসপিয়ারের যে পার্টটা, সেটা লাল সন্ত্রাসের মধ্যে কিন্তু চলে আসতেছে। তাহলে অর্থাৎ বড় প্রশ্নগুলো পড়লেই অধিকাংশ তোমাদের 2 নম্বরের প্রশ্ন হয়ে যাবে, 1 নম্বরের প্রশ্ন হয়ে যাবে। শ্বেত সন্ত্রাস কি? রোবসপিয়ার ক্ষমতা থেকে অপসারণকে থার্মিদলীয় প্রতিক্রিয়া বলা হয় কেন? থার্মিদলীয় প্রতিক্রিয়া কি? এটা তোমাদের আসতে পারে, বুঝতে পেরেছো? ফরাসি বিপ্লবের মূল আদর্শ কি? সাম্য, মৈত্রী, স্বাধীনতা, এই পাঠটা। গিলোটিন কি? কে এটি আবিষ্কার করেন? এই ছিল তোমার 2 নম্বরের প্রশ্ন। বড় প্রশ্ন পড়লেই দেখতে পাচ্ছ তোমরা তো 80% 2 নম্বর সেখানে হয়ে যাচ্ছে। ছোট প্রশ্নগুলো আলোচনা করছি না, তাহলে সময়টা বেশি লেগে যাবে, তোমাদের হাতে সময় খুব কম। যে কে ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতি জাদুঘর বলেছেন? বড় প্রশ্নগুলো পড়লেই দেখো ছোট প্রশ্নগুলো হয়ে যাবে। যে ছোট প্রশ্নগুলো দাগিয়ে দেওয়া আছে, এই প্রশ্নগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। দেখে নাও 1 নম্বরের প্রশ্ন হিসাবে, তোমাদের কোনো রকম অসুবিধা হবে না, তোমরা যদি একটু দেখে নাও প্রশ্নগুলোকে। প্যাট্রিশিয়ান কারা? প্লেবিয়ান কারা? এটাকে 2 নম্বরে আসতে পারে, দেখে নাও। টোটাল প্রশ্ন আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের সামনে। প্রত্যেকটা প্রশ্ন, বেশিরভাগ প্রশ্নই বড় প্রশ্ন থেকে তোমরা পড়লেই ছোট প্রশ্নের উত্তরগুলো কিন্তু পেয়ে যাবে। মানে শুধু বড় 8 আর 4টাকে ভালো করে তৈরি করো না, যেগুলো যেগুলো প্রশ্ন বললাম, তাহলে দেখবে 2 নম্বর এবং 1 নম্বরের অনেক প্রশ্ন তোমাদের হয়ে গিয়েছে। দেখে নাও, প্রত্যেকটি প্রশ্ন আমি তোমার সামনে দেখিয়ে দিচ্ছি এখানে, যাতে তোমাদের অসুবিধা না হয়। যে প্রশ্নগুলোকে মানে হাইলাইট করা আছে সেই প্রশ্নগুলোই ভালো করে তোমরা শুধু পড়ে নাও। এখানে সঠিক উত্তর নির্বাচন করো, এখানে কোনটা কোনটা গুরুত্বপূর্ণ হতে পারে। এই প্রত্যেকটা উক্তি, আমি রাষ্ট্রকে বলেছে, প্রজাপতি রাজাকে, আমার পরেই মহাপ্রলয় আসছে, দেখে নাও। প্রত্যেকটি প্রশ্নকে দেখে নাও। এই যে ভলতেয়ারের প্রকৃত নাম কি ছিল? প্রত্যেকটি প্রশ্ন কিন্তু এখানে তোমাদের দিয়ে দেওয়া হয়েছে। প্রত্যেকটি প্রশ্নকে যদি ভালো করে পড়ে নিতে পারো তাহলে কিন্তু হয়ে যাবে। এখানে শূন্যস্থান পূরণ দেখে নাও। এই যে আবার কে ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতি জাদুঘর বলছে, শুধু একটু পড়তে হবে, একটু শুধু মনোযোগ সহকারে পড়লে দেখবে তোমাদের কিন্তু দেখে মনে হচ্ছে বেশি প্রশ্ন, কিন্তু বেশি প্রশ্ন কিন্তু অ্যাকচুয়ালি নয়।
এখানে প্রত্যেকটা করের নাম দিয়ে দেওয়া আছে। এটা কর ব্যবস্থাটা পড়লেই তোমাদের কিন্তু হয়ে যাচ্ছে। এগুলা ছোট প্রশ্ন প্রত্যেকটার উত্তর তোমাদের কিন্তু হয়ে যাবে। কোনটা কি ধরনের কর, বুঝতে পেরেছ? এই পার্টগুলো তোমাদের পড়তে হবে, যেগুলো ইম্পর্টেন্ট দাগানো আছে। আর এখানে ঠিক ভুলের পার্টটি রয়েছে। তো এই পার্টটুকু তোমাদের পড়লে তোমাদের আশা করি কোনো রকম অসুবিধে হবে না। এই তোমাদের গেল প্রথম অধ্যায়। আশা করি বুঝতে পেরেছো। খুব বেশি প্রশ্ন পড়তে হচ্ছে না। বড় প্রশ্নগুলো একটু ভালো করে পড়ো, 4 নম্বরের প্রশ্নগুলো পড়ো, তাহলেই দেখবে 1 আর 2 অনেকাংশ হয়ে যাচ্ছে। এবার দেখেন অধ্যায় 2 বিপ্লবী আদর্শ, নেপোলিয়ানের সাম্রাজ্য, জাতীয়তাবাদ। এই প্রশ্নের যে পার্টটি রয়েছে, প্রথমেই 8 নম্বরে নেপোলিয়ান বোনাপার্ট কিভাবে ফ্রান্সে ক্ষমতা লাভ করেন, এই পার্টটা তোমাদের কিন্তু ভালো করে পড়তে হবে। নেপোলিয়ানের জন্ম, পিতামাতার নাম, এগুলো কিন্তু আবার 1 নম্বরের প্রশ্ন হিসাবে আসবে, বুঝতে পেরেছো? এই নেপোলিয়ানের তুলো বন্দর কিভাবে পুনরুদ্ধার করলেন, তুলো বন্দর, এটা 2 নম্বরে আসতে পারে। তুলো বন্দরটা লিখে রাখেছি আমি। এই পার্টটা তোমাদের এতটুকু উত্তর আসতেছে। নেপোলিয়ানের যুগ কোনটাকে বলা হয়। এবার দেখো নেপোলিয়ানের আভ্যন্তরীণ সংস্কার বলতে কি বোঝো। এই নেপোলিয়ানের আভ্যন্তরীণ সংস্কারের ভিতরে শাসনতান্ত্রিক সংস্কার পড়তেছে, অর্থনৈতিক সংস্কার পড়তেছে, তোমাদের কোড নেপোলিয়ান পড়তেছে, যেটা 4 এবং 2 এর জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। কোড নেপোলিয়ানটা এই গেল তোমাদের প্রশ্ন। এবার কোড নেপোলিয়ানটাকে ডিটেলসে পড়ে রাখবে। এই কোড নেপোলিয়ান খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। কোড নেপোলিয়ানটি, এই নেপোলিয়ানের সাম্রাজ্যের সঙ্গে ফরাসি বিপ্লবের আদর্শের সংঘাত কিভাবে ঘটেছিল, এই প্রশ্নটি। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। মহাদেশীয় ব্যবস্থা, কন্টিনেন্টাল সিস্টেম, এটা কিন্তু 4, 8, 2 সবকটার জন্য গুরুত্বপূর্ণ। মহাদেশীয় ব্যবস্থা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। অর্ডার্স ইন কাউন্সিল কি, মিলান ডিগ্রি কি, ওয়ারাস ডিগ্রি কি, এগুলো 2 নম্বরের জন্য তোমাদের অবশ্যই পড়তে হবে। নেপোলিয়ানের রাশিয়া আক্রমণ 4 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ। এই প্রশ্নগুলো পড়ে রাখলে তোমাদের 4 নম্বরে হয়ে যাবে, 8 নম্বরে হয়ে যাবে, 2 নম্বরে হয়ে যাবে। চলে আসো গ্র্যান্ড আর্মি কাকে বলা হয়, 2 নম্বরে আসতে পারে, বা মহতী সেনাদল। শুধু বড় প্রশ্নগুলোকে ভালো করে রেডি করো। ইতিহাস পড়ার নিয়ম কি, প্রথমে টেক্সট বুকটাকে খুঁটায় পড়ো, তারপর প্রথমে বড় প্রশ্নগুলো পড়ে নাও, তারপর 4 নম্বরের প্রশ্নগুলো পড়ে নাও। দেখবে 2 এবং 1 অনেকাংশ তোমরা পেয়েই যাবে ওখান থেকে। ছোট প্রশ্ন তোমাদের অনেকাংশ উত্তর হয়ে যাবে, বেসিক কনসেপ্ট তোমাদের যদি ঠিকঠাক থেকে যায়। নেপোলিয়ানের মস্কো অভিযান, এটা কিন্তু 4 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে। নেপোলিয়ানের মস্কো অভিযানের পরে নেপোলিয়ানের পতনের কারণগুলা কি কি ছিল তোমাদের অবশ্যই কিন্তু এটা পড়তে হবে। তো এই 8 নম্বরে অনেকাংশ প্রশ্ন পড়লে তোমাদের 4 কিন্তু হয়ে যাবে, একদম 4 সুন্দরভাবে হয়ে যাবে, 2ও হয়ে যাবে। এবার 4 নম্বরের জন্য স্পেশালি যে প্রশ্নগুলো দেখবে, ঘুরে ফিরে একই প্রশ্ন, কোড নেপোলিয়ান, যেটা আমি আগে দেখালাম। কোড নেপোলিয়ানের পাঠটা তোমাদের অবশ্যই কিন্তু করতে হচ্ছে। এবার দেখে নাও নেপোলিয়ানের শিক্ষা সংস্কার কি ছিল, মানে সংস্কার পাঠটা পড়লে ওটা পেয়ে যাবে। নেপোলিয়ানের ধর্ম সংস্কার কি ছিল, নেপোলিয়ানের আভ্যন্তরীণ যে সংস্কারটা পাঠটা আছে ওটা পড়লে তোমরা কিন্তু এই পাঠটাগুলো পেয়ে যাবে তোমরা অবশ্যই। কনকর্ডার বা ধর্মমীমাংসা চুক্তি কি, নেপোলিয়ানকে বিপ্লবের সন্তান বলা হয় কেন, এটা 4 এবং 2 দুটাতেই আসতে পারে, 8এও আসতে পারে প্রশ্নটা, অনেক স্কুল 8এও দিয়ে দেয়। নেপোলিয়ানকে বিপ্লবের সন্তান বা বিপ্লব ধ্বংসকারী কেন বলা হয়, এই প্রশ্নটা পরপর 2টা প্রশ্ন দিয়ে দেখেছি, দেখে নাও। এই পাঠটা কিন্তু অবশ্যই তোমাদের দেখে রাখতে হবে। আবার দেখো মহাদেশীয় অবরোধ কি, এটা আমি 8 নম্বরে দেখালাম। ওই প্রশ্নটাই আবার এখানে তোমার 4 নম্বরে পড়তে হচ্ছে। এখানে বার্লিন ডিগ্রি, মিলান ডিগ্রি, অর্ডার্স ইন কাউন্সিল, এগুলো প্রত্যেকটা কিন্তু আমাদের 2 নম্বরের জন্য কিন্তু ভালো করে হয়ে যাবে। মানে এই পয়েন্টগুলো পড়লেই 2 নম্বরের প্রশ্নগুলো হয়ে যাচ্ছে। মহাদেশীয় অবরোধ ব্যবস্থা নেপোলিয়ানের পতনের জন্য কিভাবে দায়ী ছিল, অর্থাৎ 8 নম্বরের প্রশ্নটা ঠিকঠাক করে পড়ে নাও, তাহলে তোমরা দেখবে এই 4 নম্বরের প্রশ্নগুলো কিন্তু অনেকাংশে হয়ে যাবে। ট্রাফালগারের যুদ্ধ টিকা হিসাবে খুব ভালো মতো করে পড়বে। ট্রাফালগারের যুদ্ধ খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেপোলিয়ানের স্পেনীয় ক্ষত বা স্পেন আক্রমণের যে পার্টটা, টিলসেটের সন্ধি, গুরুত্বপূর্ণ প্রশ্ন। আবার নেপোলিয়ানের রাশিয়া আক্রমণ 8 নম্বরের প্রশ্ন পড়লেই তোমাদের হয়ে যাচ্ছে এখানে। শতদিবসের রাজত্ব, এটাও তাই, বা নেপোলিয়ানের এলবাদির থেকে কিভাবে ফিরে আসার পটভূমি। এ দেখো নেপোলিয়ানের সাম্রাজ্য বিস্তারের উদ্দেশ্য বা ট্রাফালগারের যুদ্ধ, এগুলো কিন্তু আসতে পারে। হ্যাঁ, এই প্রশ্নগুলো বড় প্রশ্নগুলো পড়বে, তাহলে কিন্তু হয়ে যাবে। এবার 2 নম্বরের জন্য তোমরা যেগুলো দেখবে, যে 8ম বর্ষের সংবিধান কি, কনসুলেটের শাসন কি, 18 ব্রুমেয়ার ঘটনা বলতে কি বোঝো, মন্টেজেলাট কি, ক্যাম্পোফর্মীয় সন্ধির শর্ত কি ছিল, গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম নেপোলিয়ানের আইনসভায় কয়টি কক্ষ প্রবর্তন করেন, সেগুলির নাম কি কি আছে। কনকর্ডাট বলতে কি বোঝো, কনকর্ডাটে কি বলা হয়। এই 4 নম্বরের প্রশ্নটা যদি পড়ো, ধর্মমীমাংসা চুক্তি পাঠটা তোমরা যদি পড়ো, কনকর্ডাট পাঠটা, তাহলে কিন্তু তোমাদের হয়ে যাচ্ছে এই প্রশ্নগুলো। অর্গানিক শর্তাবলী কি,
অতটা গুরুত্বপূর্ণ নয় এটা। এরপরে কাকে দ্বিতীয় জাস্টিনিয়ান বলে অভিহিত করা হয়েছে? নেপোলিয়ানকে। লাইসি কি, লিজিয়ান অফ অনার কি, অ্যামিয়েন্সের চুক্তির শর্ত কী ছিল, অ্যামিয়েন্সের সন্ধির গুরুত্ব কী ছিল, ট্রাফালগারের যুদ্ধ, 4 নম্বরগুলো পড়লেই কিন্তু হয়ে যাচ্ছে। টিলসেটের চুক্তি, দেখে নাও 4 নম্বরগুলো পড়লে হয়ে যাচ্ছে। পেসবার্গের সন্ধি, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। কনফেডারেশন অফ দ্য রাইন, গ্র্যান্ড ডাচি অফ ওরেস্কে, সুইস কনফেডারেশন কি, বোনাপার্টিস্ট কোলবার্টিজম কি, এটা থেকে সমুদ্র রানী কাকে বলা হয় বলো তো? ইংল্যান্ডকে বলা হয়। বার্লিন ডিক্রি, অর্ডার্স ইন কাউন্সিল, মিলান ডিক্রি, এগুলো বড় প্রশ্নের মধ্যে দেখালাম না তোমাদেরকে। ওই প্রশ্নগুলো কিন্তু এগুলা, ওই পয়েন্টগুলো পড়লেই এই উত্তরগুলো হয়ে যাবে। কন্টিনেন্টাল সিস্টেম কি বা মহাদেশীয় অবরোধ ব্যবস্থা, এ কী ছিল? মহাদেশীয় অবরোধ ব্যবস্থাকে দ্বিমুখী অস্ত্র বলা হয় কেন? এই প্রত্যেকটা প্রশ্ন হাইলাইট যে করা আছে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো পড়বে। 8 এবং 4 পড়লেই 2 নম্বর অনেকাংশ হয়ে যাবে। বারবার করে একটা কথা বলছি, জুনটা কি, উপদ্বীপের যুদ্ধ কি, টোরেস ভেড্রাস কি, স্পেনীয় ক্ষত কি, এই যে নেপোলিয়ান কর্তৃক তুলোবন্দর পুনরুদ্ধারের গুরুত্ব, প্রথম প্রশ্ন দেখাইছিলাম একটা পয়েন্টের ভিতরে। স্পেনীয় ক্ষত কিভাবে নেপোলিয়ানের পতনকে অনিবার্য করে তোলে। অর্থাৎ 4 নম্বরের প্রশ্নগুলো ভালো করে পড়ো, 8 নম্বরগুলো পড়ো, তাহলে দেখবে 2 নম্বর অনেকাংশ হয়ে যাচ্ছে। পোড়ামাটি নীতি কি, এটা রাশিয়া আক্রমণের ভিতরে একটা পার্ট রয়েছে, একটা কৌশল ছিল পোড়ামাটির, মানে পোড়ামাটি নীতি। লিপজিগের যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল, বা জাতিসমূহের যুদ্ধ বা জাতিপুঞ্জের যুদ্ধ কেন বলা হয়, একই প্রশ্ন। শতদিবসের রাজত্ব বলতে কি বোঝায়? ওয়াটারলু যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল? নেপোলিয়ানকে অষ্টপৃষ্ঠের বিপ্লব বা বিপ্লবের অগ্নিময় তরবারি বলা হয় কেন? বোনাপার্ট মতবাদ কি? বোঝা যাচ্ছে? এবার ছোট প্রশ্নগুলো দেখে নাও, প্রত্যেকটা ছোট প্রশ্ন ভালো করে দেখে নাও, যেগুলো হাইলাইট করা আছে। বড় প্রশ্নগুলো ভালো করে পড়লে দেখবে এখানে অনেকাংশের প্রশ্ন এখানে তোমাদের কিন্তু হয়ে যাচ্ছে। শুধু ভিডিওটি একটু গুরুত্ব সহকারে তোমরা দেখো শেষ অবধি, তাহলে দেখবে অনেকাংশের প্রশ্নের উত্তর হয়ে যাচ্ছে। তোমাদের ছোট প্রশ্নগুলো কিন্তু এখানে দেওয়া আছে, যে প্রত্যেকটা যুদ্ধ কবে হয়েছিল এবং কাদের মধ্যে হয়েছিল, খুব ভালো করে একটু লক্ষ্য রাখতে হবে। হ্যাঁ, দেখবে সালগুলো কিন্তু খুব মানে মনে রাখা কিন্তু খুব জটিল না। এটা 97, তারপর 98, খুব ভালো করে একটু দেখবে, তাহলে তোমাদের কিন্তু হয়ে যাবে প্রশ্নগুলো। বুঝতে পেরেছ? এরপর দেখে নাও, এখানে কোর্টে বলে কটে ধারা আছে, বড় প্রশ্নগুলো পড়লে কিন্তু এখানে পেয়ে যাবে। এখানে প্রত্যেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট। এই ভালো করে দেখো, যে হোয়েনলিন্ডের যুদ্ধ 1800 খ্রিস্টাব্দে হচ্ছে, ম্যারেঙ্গের যুদ্ধ 1800 খ্রিস্টাব্দে হচ্ছে, তারপরটা কি হচ্ছে, লুনিভিলের সন্ধি 1801 খ্রিস্টাব্দে হচ্ছে। মানে মনে রাখা কিন্তু কোনো অসুবিধাই নেই। তারপর অ্যামিয়েন্সের সন্ধি 1802 খ্রিস্টাব্দে হচ্ছে। ফ্রান্সের বিরুদ্ধে প্রত্যেকটা শক্তি, প্রথমে হচ্ছে কি, প্রথম শক্তি 1793 খ্রিস্টাব্দে, তারপরে 1799 খ্রিস্টাব্দে, তারপরে 1805 খ্রিস্টাব্দে, তারপরে 1813 খ্রিস্টাব্দে, 93, 99, 5, 13 মাথায় রাখবে শুধু। প্রথম শক্তিজোট, দ্বিতীয় শক্তিজোট কাদের মধ্যে হয়েছিল, মানে কোনটা দেশগুলো ছিল। তৃতীয় শক্তিজোট, চতুর্থ শক্তিজোট, নেপোলিয়ানের ভূমধ্যসাগর কোন দ্বীপটা, উলামের যুদ্ধ কবে হয়েছিল, ট্রাফালগার যুদ্ধ কবে হয়েছিল। এই প্রত্যেকটা ছোট প্রশ্ন গুরুত্বপূর্ণ রয়েছে, যেগুলো হাইলাইট করা আছে। শুধু সন্ধিগুলো একটা চার্ট করে নেবে বইয়ে পড়ে। সন্ধি কবে হয়েছিল, কাদের মধ্যে হয়েছিল, প্রত্যেকটা যুদ্ধ এবং সন্ধিগুলো লিখে রাখবে, তুমি মুখস্থ হয়ে যাবে। আর তোমরা যদি এরকম একটা ভিডিও চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো, আমি তাহলে সেটা তোমাদের সামনে করে দেবো। বুঝতে পেরেছো? তবে এই প্রত্যেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ, প্রত্যেকটি প্রশ্ন এখানে দেখো, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে। প্রত্যেকটি প্রশ্ন এখানে গুরুত্বপূর্ণ রয়েছে। সঠিক উত্তর নির্বাচনে চলে আসো, দেখো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে। প্রত্যেকটি প্রশ্ন গুরুত্বপূর্ণ রয়েছে, প্রত্যেকটি প্রশ্ন প্রচণ্ড গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং প্রত্যেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন। শুধু ভিডিওটা মনোযোগ সহকারে দেখো, তোমাদের অনেকাংশে কিন্তু উত্তর এখানে হয়ে যাবে, অনেকাংশের উত্তর। ছোট প্রশ্নগুলো আমি দাগিয়ে দিয়েছি, এখান থেকে তোমরা কিন্তু কমন পাবে, শুধুমাত্র ইউনিট টেস্টে না, অ্যানুয়ালেও। শুধু ভিডিওটি মনোযোগ সহকারে দেখো আর প্রত্যেকটা প্রশ্নগুলোকে লক্ষ্য রাখো, এখান থেকেই প্রশ্ন কমন পাবে। বিবৃতিগুলা এখানে যে তোমাদের ঠিক ভুল বেছে নেওয়া, এই পার্টগুলো তোমাদের অবশ্যই দেখতে হবে। ওইটুকু অব্দি পড়লেই যথেষ্ট, তোমরা সব কিছু পেরিয়েও যাবে। জাস্ট এটা আমি জাস্ট দেখাচ্ছি এখানটায় কী কী রয়েছে, বিভিন্ন টাইপের ঘটনাগুলা যেগুলা তোমরা পড়ছো ছোটো প্রশ্নে। তো এই ছিল তোমাদের সাজেশন। তো এটা তোমাদের করতে হবে না, জাস্ট আমি দেখাচ্ছি এই পার্টটা। তো এই ছিল তোমাদের সম্পূর্ণ ভিডিও। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে তোমরা তোমাদের মতামত জানাবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, এবং চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেওয়া নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে রাখবে পরবর্তী আপডেট পাওয়ার জন্য। তো আজকের মতো এখানে শেষ করছি, ধন্যবাদ।